সুইজারল্যান্ডের দাভোসে শুরু হলো বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন। বিশেষ অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিবাসন নীতি নিয়ে ট্রাম্পের বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইউরোপীয় নেতাদের। বাইরের কারো পরামর্শের দরকার নেই, সাফ জানালেন ওলাদ। মার্কিন দূতাবাস জেরুজালেমে নিলে বিশ্বজুড়ে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ইইউ এর। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও এক ফিলিস্তিনি নিহত। এবং কাজাখস্তানে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে সিরীয় সরকারের সঙ্গে যোগ দিতে রাজি বিদ্রোহীরা। আসাদ সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা ইরানের। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। মুক্ত বাণিজ্যে অবদান রাখার পাশাপাশি যে কোনো মূল্যে সংরক্ষণবাদ নীতি প্রতিহত করার প্রতিশ্রুতি দিয়েছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈঠকে যোগ দিতে সুইজারল্যান্ডে পৌঁছার পর বুধবার এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। এদিকে উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশ সাফল্য অর্জন করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিশেষ অতিথি হিসেবে এবারের সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। সম্মেলনে শিল্প, বাণিজ্য, বিনিয়োগ, উন্নয়ন ও নিরাপত্তা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। সোমবার বিশ্ব নেতাদের আগমনের পাশাপাশি বিশ্ব অর্থনৈতিক ফোরামের 47তম সম্মেলনের আনুষ্ঠানিকতা শুরু হয়। দাভোসে পৌঁছার আগে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বার্নে সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট ও দেশটির ব্যবসায়ী প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেন। একই দিন বাণিজ্য, শিক্ষা, জ্বালানি ও সংস্কৃতি সহ বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে দুদেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক সই হয়। পরে এক সংবাদ সম্মেলনে শি জিনপিং সুইজারল্যান্ডে বিনিয়োগ বাড়ানোর ঘোষণা দেওয়ার পাশাপাশি বিশ্ব অর্থনীতি পুনরুদ্ধারে অবদান রাখার প্রতিশ্রুতি দেন। বিশ্ব যেমন দিন দিন এগিয়ে যাচ্ছে, তেমনি বিভিন্ন দেশের মধ্যে সহযোগিতামূলক সম্পর্ক আরো শক্তিশালী হওয়া উচিত। বাণিজ্য সম্প্রসারণের ক্ষেত্রে সুইজারল্যান্ড এবং চীন উভয়ই সংরক্ষণবাদের বিরুদ্ধে, এবং আমরা বিশ্ব অর্থনীতিকে এগিয়ে নেওয়ার পাশাপাশি শান্তি ও স্থিতিশীলতা রক্ষার জন্য অবাধ বাণিজ্যে বিশ্বাসী। এবারের সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার প্রধান, ব্যবসায়ী নেতা ও বুদ্ধিজীবী সহ 2500 প্রতিনিধি অংশ নিচ্ছেন। সোমবার বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সম্মেলনে অংশ নিতে দাভোসে পৌঁছান। তিনি দাভোসের বিভিন্ন সেশন ও সেমিনারে অংশগ্রহণের পাশাপাশি বিভিন্ন দেশের ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক করবেন। এছাড়া সম্মেলনের পার্শ্ব বৈঠকে বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে বৈঠকের কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এসব বৈঠকে সাম্প্রতিক সময় দেশের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরার মধ্য দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশের ভাবমূর্তি আরো উজ্জ্বল হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। এদিকে ডব্লিউইএফ এর এই কর্মকর্তা জানালেন, বৈশ্বিক সহযোগিতা, বাজার সম্প্রসারণ ও মুক্ত বাণিজ্য বিশ্ব অর্থনীতির প্রধান হাতিয়ার। আমরা দেখছি দিন দিন সংরক্ষণবাদের দিকে ঝুঁকে পড়া দেশের সংখ্যা বাড়ছে, কিন্তু এটি বিশ্ব অর্থনীতির জন্য অনেক বড় হুমকি। বিশ্বায়ন কোনো অভিশাপ নয় যে একে রোধ করতে হবে। আশা করি এবারের সম্মেলনে বিশ্ব নেতারা বৈশ্বিক সহযোগিতা রক্ষার বিষয়ে কার্যকর আলোচনায় সক্ষম হবেন। বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তি যুক্তরাষ্ট্রের পরবর্তী প্রেসিডেন্টের ক্ষমতা গ্রহণের আগ মুহূর্তে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের এবারের সম্মেলনের সবচেয়ে আলোচিত সমালোচিত বিষয় হয়ে দাঁড়িয়েছে ট্রাম্পের সংরক্ষণবাদের দিকে ঝোঁকার পরিকল্পনা। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ইউরোপের অভিবাসন নীতি ও ন্যাটো নিয়ে ট্রাম্পের বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন ইউরোপীয় নেতারা। ইইউ এর করণীয় নিয়ে বাইরের কারো উপদেশের দরকার নেই বলে মন্তব্য করেছেন ফরাসি প্রেসিডেন্ট ফ্রাঁসোয়া ওলাদ। অভিবাসন বিষয়ে ইউরোপ, বিশেষ করে জার্মানির উদারনীতিকে ভুল আখ্যা দিয়ে এর সমালোচনা করার একদিন পরেই ট্রাম্পের বক্তব্যের জবাব দিলেন ওলাদ। আর জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল বলেছেন, ইউরোপ নিজেই তার ভাগ্য নির্ধারণ করবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের পরবর্তী সরকারের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহ প্রকাশ করেন মার্কেল। এর মধ্যে বেজিং এক চীন নীতি মেনে চলার জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে। এদিকে ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের দিন যতই ঘনিয়ে আসছে, ততই দীর্ঘ হচ্ছে ডেমোক্র্যাট নেতাদের শপথ অনুষ্ঠান বয়কটের তালিকা। এ পর্যন্ত 26 জন কংগ্রেস সদস্য ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কটের ঘোষণা দিয়েছেন। দক্ষিণ এশিয়া ও ইউরোপের আঞ্চলিক যুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহারের ঝুঁকি বাড়ছে বলে উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্রের বিদায়ী ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন। সোমবার ওয়াশিংটনে আন্তর্জাতিক শান্তি শীর্ষক এক ভাষণে তিনি এই উদ্বেগ জানান। রাশিয়া ও উত্তর কোরিয়ার পাশাপাশি পাকিস্তান, ভারতের চলমান উত্তেজনায় পরমাণু অস্ত্রের ব্যবহার হতে পারে বলেও জানান তিনি। এ অবস্থায় বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় পরমাণু কার্যক্রম নিয়ন্ত্রণে বিশ্বকে এক হওয়ার আহ্বান জানান বাইডেন। এক্ষেত্রে পরবর্তী মার্কিন প্রশাসন পরমাণু নিরাপত্তা ইস্যুতে জোরালো ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।
You carrying your progress forward, then not only will you continue to build a more open, more democratic. যুক্তরাষ্ট্রের বাজারের জন্য মানসম্মত গাড়ি তৈরির পদক্ষেপ নিতে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছে জার্মানি। দেশের বাইরে তৈরি জার্মান কোম্পানির গাড়ি যুক্তরাষ্ট্রের বাজারে বিক্রির ক্ষেত্রে ট্রাম্প অতিরিক্ত 35% শুল্ক আরোপের হুমকি দেওয়ার পর এ আহ্বান জানায় বার্লিন। বিশ্বের অন্যতম বাণিজ্যিক অংশীদার দুই দেশের গাড়ির বাজারে শুল্ক আরোপের বিষয়টি নিয়ে শুরু হয়েছে টানাপোড়েন। বিশ্বের তৃতীয় বৃহত্তম রফতানিকারক দেশ জার্মানির সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক সম্পর্ক বিশ্ব অর্থনীতির জন্য বেশ গুরুত্বপূর্ণ। পরিসংখ্যান বলছে গত 5 বছরে মার্কিন বাজারে জার্মানির রফতানি বেড়েছে 23%। কিন্তু যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিবর্তনে জার্মান মার্কিন বাণিজ্যিক সম্পর্কে বড় ধাক্কার আভাস পাওয়া যাচ্ছে। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট এরই মধ্যে বলতে শুরু করেছেন মার্কিন বাজারের জন্য অন্য দেশ থেকে আসা গাড়ি রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে গুনতে হবে অতিরিক্ত 35% সীমান্ত কর। জার্মানি যুক্তরাষ্ট্রের গাড়ি আমদানি করে না এমন অভিযোগও তুলেছেন ট্রাম্প। এরপর ট্রাম্পের প্রতি যুক্তরাষ্ট্রে ভালো গাড়ি নির্মাণের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছে জার্মানি। যুক্তরাষ্ট্রের অটোমোবাইল ইন্ডাস্ট্রি খুব শিগগিরই বুঝতে পারবে যে তাদের দেশে বেশিরভাগ গাড়ি আমদানি করা হয়। যুক্তরাষ্ট্রের বাজারে নিম্নমানের গাড়ির দামও বেড়ে যাবে। আমাদের যে শক্তিশালী বাজার রয়েছে এ ব্যাপারে আমরা যথেষ্ট আস্থাশীল, কেননা যুক্তরাষ্ট্রে আমরা মাত্র 10% রপ্তানি করি, অথচ ইউরোপে করি 60%। তাই ট্রাম্পের ঘোষণা নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। 10%, 60%। এর আগে বিএমডব্লিউ, টয়োটা, ফোক্সওয়াগন সহ বেশ কিছু গাড়ি নির্মাতা প্রতিষ্ঠানের সমালোচনা করেন ট্রাম্প। এরপর মেক্সিকোয় প্ল্যান্ট স্থাপন করে গাড়ি নির্মাণের সিদ্ধান্ত থেকে সরে আসে অনেক প্রতিষ্ঠান। তবে সিদ্ধান্তে অনড় থাকে বিএমডব্লিউ। ট্রাম্পের বক্তব্যে গুরুত্ব রয়েছে, তবে এটাও ঠিক সহজেই তার কোনো ঘোষণার বাস্তবায়ন হবে না। এজন্য কংগ্রেসের অনুমোদন লাগবে। এক্ষেত্রে সমঝোতার মাধ্যমেই সিদ্ধান্তে আসতে হবে, যেন কোনো পক্ষই ক্ষতিগ্রস্ত না হয়। 2015 সালের পরিসংখ্যান অনুযায়ী জার্মানির পণ্যের শীর্ষ আমদানিকারক দেশ যুক্তরাষ্ট্র। অন্যদিকে যুক্তরাষ্ট্রের চতুর্থ বৃহত্তম আমদানিকারক দেশ জার্মানি। গাড়ির বাজার নিয়ে অস্থিরতার প্রভাব দুই দেশের সামগ্রিক বাণিজ্যে পড়বে বলে আশঙ্কা করছেন বিশ্লেষকরা। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। দেখছেন আন্তর্জাতিক সময়। যখন কোন স্ট্রং টিমের সঙ্গে খেলবি তখন তোরা রূপপুর জুনিয়র ক্রিকেট ক্লাব না, তোরাই বাংলাদেশ। তুই রাফি না, আমাদের সাকিব। তুই মুশফিক, তুই তামিম, আর তুই ক্যাপ্টেন মাশরাফি, দ্য ফাইটার। জীবনে হার জিত ভুলে শেষ পর্যন্ত লড়ে যাও, বিজয় আসবেই। রবি। তেল আবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেওয়া হলে সারা বিশ্বে এর ক্ষতিকর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে ইউরোপীয় ইউনিয়ন। ইইউ এর পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি মনে করেন, ডোনাল্ড ট্রাম্পের এই পরিকল্পনা বাস্তবায়ন হলে মধ্যপ্রাচ্য শান্তির উদ্যোগ পুরোপুরি ভেঙে পড়বে। এদিকে পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বিক্ষোভে ইসরায়েলি সেনাবাহিনীর গুলিতে এক কিশোর নিহত হয়েছে। সোমবার অধিকৃত ওই এলাকায় নিরাপত্তা বাহিনীর তল্লাশির সময় দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। সোমবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের তল্লাশি অভিযানের সময় বিক্ষোভ করে বেশ কয়েকজন ফিলিস্তিনি। তারা নিরাপত্তা বাহিনীর গাড়ি লক্ষ্য করে পাথর ছুড়লে সেনারা গুলি চালায়। এ ঘটনায় 17 বছরের এক ফিলিস্তিনি কিশোর নিহত হয় বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাতে জানায় গণমাধ্যম। তবে ইসরায়েলি সামরিক বাহিনীর এক বিবৃতিতে বলা হয়, সহিংস দাঙ্গা ছড়িয়ে পড়লে সেনা সদস্যরা বাধ্য হয়ে গুলি ছোড়ে। এক হিসেব মতে 2015 সালের অক্টোবর থেকে এ পর্যন্ত ইসরায়েলি সেনাদের গুলিতে 250 ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে। পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলের অবৈধ বসতি নির্মাণ বন্ধে এ মাসে জাতিসংঘে প্রস্তাব পাশের পর এ অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ইসরায়েল এই সিদ্ধান্ত নাকচ করার পাশাপাশি তাদের নিরাপত্তার জন্য হুমকি এমন কোনো বিষয়ে আপোষ না করার ঘোষণা দেয়। এ অবস্থায় দুদিন আগে প্যারিসে 72 দেশের প্রতিনিধিদের অংশগ্রহণে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনায় দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে সংকট নিরসনের আহ্বান জানানো হলেও এই বৈঠককে অর্থহীন বলে উল্লেখ করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বিনয়ামিন নেতানিয়াহু। এ অবস্থায় ইসরায়েল ফিলিস্তিন শান্তি আলোচনা থমকে পড়ার আশঙ্কা করছে ইউরোপীয় ইউনিয়ন। সোমবার ব্রাসেলসে জোটের পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে ইইউর পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেদেরিকা মোঘেরিনি যুক্তরাষ্ট্রের প্রতি ইসরায়েলের মার্কিন দূতাবাস স্থানান্তর না করার আহ্বান জানান। তেল আবিব থেকে আমাদের কোনো কার্যালয় অন্যত্র সরানো হবে না। আমরা এখনো নতুন মার্কিন প্রশাসনকে পাইনি। তারা যদি মার্কিন দূতাবাস জেরুজালেমে সরিয়ে নেয় তবে বিশ্বের বিভিন্ন দেশের জনমতের ওপর ভয়াবহ প্রভাব পড়বে।
1947 সালে জাতিসংঘ প্রস্তাবের ভিত্তিতে ফিলিস্তিনকে দুভাগে ভাগ করে এক ভাগে আরবদের ও অন্য ভাগে ইহুদিদের বসতি সরিয়ে আনা হয়। পরের বছর আরব ইসরায়েল প্রথম যুদ্ধের মধ্য দিয়ে ফিলিস্তিনের বহু অঞ্চল দখল করে নিয়ে ইসরায়েল নিজেদের স্বাধীন রাষ্ট্র হিসেবে ঘোষণা করে। 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধের পর জাতিসংঘে দ্বিরাষ্ট্র সমাধানের ভিত্তিতে মধ্যপ্রাচ্য দ্বন্দ্বের অবসানের প্রস্তাব পাশ হলেও তা অস্বীকার করে অধিকৃত অঞ্চলে বসতি সম্প্রসারণ করে আসছে তেল আবিব। মূলত বসতি সম্প্রসারণের কারণেই চলমান এই সংকট সমাধানে মধ্যপ্রাচ্য শান্তি আলোচনা পুনরায় শুরুর একাধিক উদ্যোগ ব্যর্থ হয়েছে। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। মিশরে বন্দুকধারীদের হামলায় 8 পুলিশ সদস্য নিহত। তুরস্কের দিয়ারবাকিরে বোমায় নিরাপত্তা বাহিনীর 4 সদস্যের মৃত্যু। আস্তানায় অনুষ্ঠেয় আসন্ন শান্তি সম্মেলনে সিরীয় সরকারের সঙ্গে সরাসরি আলোচনায় যোগ দিতে সম্মত হয়েছে বিদ্রোহী পক্ষ। বিদ্রোহী গ্রুপ জইশ আল ইসলামের পক্ষ থেকে জানানো হয়েছে তাদের নেতা মোহাম্মদ আল্লৌশ আলোচনায় বিদ্রোহী দলের নেতৃত্ব দেবেন। শান্তি আলোচনার প্রস্তুতি ও এর প্রধান আলোচ্যসূচি নিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে আলোচনা করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। এদিকে ইরান সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ ও তার সরকারকে অব্যাহত সমর্থন দিয়ে যাবে বলে জানিয়েছেন ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী শামখানি। আগামী 23শে জানুয়ারি কাজাখস্তানের রাজধানী আস্তানায় শুরু হতে যাওয়া সিরিয়া শান্তি আলোচনাকে সামনে রেখে সোমবার ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জারিফের সঙ্গে টেলিফোনে কথা বলেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। সিরিয়ার চলমান পরিস্থিতি নিয়ে আলোচনার পাশাপাশি আস্তানা শান্তি সম্মেলনের প্রধান আলোচ্য বিষয়গুলো নিয়ে কথা বলেন দুই নেতা। শান্তি আলোচনা সফল করতে দুই দেশের সমন্বিত কূটনৈতিক তৎপরতা আরো জোরদার করার বিষয়েও একমত পোষণ করেন তারা। আসন্ন আস্তানা শান্তি সম্মেলনে সিরীয় সরকারের সঙ্গে আলোচনায় যোগ দিতে সম্মত হয়েছে দেশটির বিদ্রোহী গ্রুপগুলো। জয়শ আল ইসলামের নেতা মোহাম্মদ আল্লৌশ বিদ্রোহী প্রতিনিধি দলের প্রতিনিধিত্ব করবেন বলে জানানো হয়েছে সংগঠনটির পক্ষ থেকে। তবে আলোচনায় অংশ নেওয়া থেকে বিরত থাকার ঘোষণা দিয়েছে আরেক বিদ্রোহী গ্রুপ আহরার আল শাম। জাতিসংঘের মধ্যস্থতায় জেনেভায় অনুষ্ঠিত আগের বেশ কয়েক দফা শান্তি আলোচনা কেবল সময়ের অপচয় ছিল উল্লেখ করে এবারে শান্তি আলোচনা ফলপ্রসূ হবে বলে আশা প্রকাশ করেন আল্লৌশ। প্রায় সব বিদ্রোহী গ্রুপই আলোচনায় অংশ নিতে যাচ্ছে। আমরা বিশ্বাস করতে চাই আস্তানা সংকট সমাধানে আলোচনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই আলোচনার মধ্য দিয়ে আমরা আসাদ বাহিনীর আগ্রাসন ও বর্বরতার সমাপ্তি চাই। এমন পরিস্থিতির মধ্যেই ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী শামখানি বলেছেন সিরিয়ার চলমান সংকট নিরসন করে দেশটিতে শান্তি প্রতিষ্ঠায় আসাদ সরকারকে অব্যাহত সমর্থন দিয়ে যাবে ইরান। সংকট সমাধানে ইরান প্রস্তাবিত শান্তি পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের ওপরও জোর দেন তিনি। এদিকে সিরিয়ার সবশেষ পরিস্থিতি ও শান্তি আলোচনা নিয়ে কথা বলতে রাষ্ট্রীয় সফরে ইরান গেছেন সিরিয়ার প্রধানমন্ত্রী ইমাদ খামিস। সোমবার তেহরানে পৌঁছালে বিমানবন্দরে তাকে স্বাগত জানান ইরানের যুব ও ক্রীড়া মন্ত্রী মাসুদ সুলতানিফার। অন্যয় কর্মকার, সময় সংবাদ। নববর্ষের রাতে তুরস্কের ইস্তাম্বুলের অভিজাত নৈশ ক্লাবে হামলার প্রধান সন্দেহভাজনকে গ্রেফতার করেছে দেশটির পুলিশ। মঙ্গলবার আন্তর্জাতিক সংবাদ মাধ্যম জানায় ইস্তাম্বুলের ইসেনিউট জেলায় অভিযান চালিয়ে উজবেক নাগরিক আব্দুল কাদির মাশারিপোভকে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় আটক করার সময় আব্দুল কাদির এক কিরগিজ বন্ধুর বাসায় ছিল, সঙ্গে তার 4 বছর বয়সী ছেলেও ছিল বলে জানা গেছে। আব্দুল কাদিরকে জিজ্ঞাসাবাদের আগে তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে। তুর্কি সংবাদ মাধ্যম জানায় সে 2016 সালের শুরুর দিকে স্ত্রী ও সন্তান সহ তুরস্ক পৌঁছায়। এরপর 15ই ডিসেম্বর ইস্তাম্বুলে পৌঁছায়। নববর্ষের রাতে রেইনা নাইট ক্লাবে হামলা চালায় সে। ওই হামলায় বিদেশি নাগরিক সহ নিহত হয় 39 জন এবং আহত হয় অন্তত 69 জন। পরে আইএস ওই হামলার দায় স্বীকার করে। তুরস্কের দিয়ারবাকিরে পুলিশের একটি বাসকে লক্ষ্য করে চালানো বোমা হামলায় অন্তত 4 পুলিশ সদস্য নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন আরো অন্তত 10 জন। সোমবার কুর্দি অধ্যুষিত প্রদেশটির সুর শহরে এই হামলা চালানো হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানায় দাঙ্গা পুলিশবাহী একটি বাস শহরের ভেতর দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পুঁতে রাখা বোমার বিস্ফোরণ ঘটিয়ে এই হামলা চালানো হয়। এতে ঘটনাস্থলে 3 জন এবং পরে মারা যান আরো 1 পুলিশ সদস্য। এই ঘটনায় আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। হামলার দায় এখন পর্যন্ত কেউ স্বীকার না করলেও কুর্দি পিকেকে সদস্যরা এই হামলা চালিয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। মিশরের নিউ ভ্যালি প্রদেশে বন্দুকধারীদের হামলায় অন্তত 8 পুলিশ সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন আরো 3 জন।
রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম জানায় সোমবার নিউ ভ্যালি প্রদেশের নাকাব নিরাপত্তা চৌকিতে হামলা চালায় 2 বন্দুকধারী। এতে হতাহত হয় বেশ কয়েকজন পুলিশ সদস্য। পুলিশ পাল্টা গুলি চালালে 2 হামলাকারী নিহত হয়। এখন পর্যন্ত কেউ এ হামলার দায় স্বীকার করেনি। তবে ধারণা করা হচ্ছে আইএস সংশ্লিষ্ট বেলায়েত সিনাই সন্ত্রাসী দল এই হামলা চালিয়েছে। গেল সপ্তাহে এল আরিশ শহরের নিরাপত্তা চৌকিতে সন্ত্রাসীদের হামলায় নিরাপত্তা বাহিনীর 13 সদস্য নিহত হয়। There was no immediate claim of risk. An IS-affiliated local group has claimed most of the attacks inside. সৌদি আরবকে লোহিত সাগরের 2টি দ্বীপ হস্তান্তরের পরিকল্পনা স্থগিত রেখে নিম্ন আদালতের দেয়া রায় বহাল রেখেছেন মিশরের সর্বোচ্চ আদালত। গত এপ্রিলে তিরান ও সানাফি নামে 2টি দ্বীপ হস্তান্তরের বিষয়ে সৌদি আরব ও মিশরের মধ্যে চুক্তি সই হয়। যদিও সে সময় এর বিরুদ্ধে রায় দিয়েছিলেন মিশরের নিম্ন আদালত। পরবর্তীতে ওই রায়ের বিরুদ্ধে সরকার আপিল করলে তা নাকচ করে দিয়ে নিম্ন আদালতের রায় বহাল রাখেন সর্বোচ্চ আদালত। এদিকে দ্বীপ দুটি সবসময় সৌদি আরবের ছিল বলে এর আগে মন্তব্য করেন মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসি। তিরান ও সিনাফ দ্বীপ গালফ অফ আকাবার মুখে অবস্থিত। 2টি দ্বীপেই মিশর সহ আরো কয়েকটি দেশের শান্তিরক্ষী মোতায়েন রয়েছে। দর্শক, সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের উদ্বোধন প্লেনারি সেশনে বক্তব্য রাখছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধনী এই সেশনে যোগ দিয়েছেন। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। Ladies and gentlemen, dear friends, I'm delighted to come to Davos. The small, beautiful town in the Alps is indeed an important window through which we can take the pulse of the global economy. People from around the world come here to exchange ideas and insights which will broaden their vision. This makes the WEF annual meeting a cost-effective brainstorming event, which I would like to call Schwab economics. As you know, in 10 days' time, the Chinese will celebrate the Lunar Chinese New Year. Around this time, it is all buzz in China. People visit their relatives and friends. In this way, they will strengthen their bond and friendship. So this time, my wife and I and the other members of the delegation come to Davos to pay our respect, to say New Year greetings to Switzerland and the whole world. It was the best of times. It was the worst of times. These are the words used by Charles Dickens to describe the world after the Industrial Revolution. Today, we also live in a world of contradictions. On the one hand, with growing material wealth and advances in science and technology, human civilization has developed as never before. On the other hand, however, frequent regional conflicts, global challenges like terrorism and refugees, as well as poverty, unemployment, and the widening income gap have all added to the uncertainties of the world. Many people are wondering, what has gone wrong with our world? To answer this question, one must first track the source of the problem.
Some people blame economic globalization for the chaos in our world. Economic globalization was once viewed as the treasure cave found by Alibaba in the Arabian Nights. But now সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক সম্মেলনের উদ্বোধনের প্লেনারি সেশনে বক্তব্য রাখছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। মেক্সিকোয় নৈশ ক্লাবে বন্দুকধারীর হামলায় নিহত 4। আলাদা ঘটনায় দক্ষিণাঞ্চল থেকে গলাকাটা 10টি মৃতদেহ উদ্ধার। আইএস জঙ্গিদের হটিয়ে মসুলের পূর্বাঞ্চলের নাবি ইউনুস সহ আরো বেশ কয়েকটি এলাকা পুনর্দখল করেছে ইরাকি যৌথ বাহিনী। এর মধ্য দিয়ে মসুলের প্রায় 90% অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেয়ার দাবি করেছে তারা। এর মধ্যেই মসুলের পূর্বাঞ্চলের তাল ইয়াবিসে 2টি বোমা হামলায় 1 সেনাসহ 15 জন নিহত হয়েছে। অন্যদিকে উত্তরাঞ্চলীয় নিনেভ অভিযানে অন্তত 25 জন আইএস জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করেছে ইরাকি যৌথ বাহিনী। মসুলের পূর্বাঞ্চলের বেশিরভাগ এলাকা আইএস মুক্ত হলেও এখনো কিছু কিছু অংশে জঙ্গিদের সঙ্গে চলছে ইরাকি সেনাদের সংঘর্ষ। আটকা পড়ে আছে সেখানকার বেসামরিক লোকজন। সংঘর্ষ সহ বিভিন্ন কারণে যারা মারা গেছেন তাদের মরদেহ নিয়েও যেন ভোগান্তির শেষ নেই। আল কাদিসিয়া আল থানিয়ার কবরস্থানের কাছে সেনাবাহিনী ও জঙ্গিদের মধ্যে তুমুল সংঘর্ষ অব্যাহত থাকায় বেসামরিক লোকজনের ভাগ্যে জোটেনি কবরস্থানের মাটিও। তাই নিজের প্রিয়জনের লাশ কবর দিচ্ছেন বাড়ির আঙিনা, বাগান কিংবা স্কুল প্রাঙ্গণে। এখানে আশেপাশে কোনো কবরস্থান নেই, আর যেখানে কবরস্থান আছে সেখানে আইএস ও সেনাদের সংঘর্ষ চলছে। আমরা সেখানে যেতে পারছি না, তাই বাধ্য হয়েই যেখানে সেখানে বেসামরিক লোকজনকে কবর দিতে হচ্ছে। আইএস জঙ্গি এলাকা থেকে চলে যাওয়ার পর আমাদের উপর গোলা হামলা চালাচ্ছে। কবরস্থানে যাওয়ার কোনো উপায় নেই, তাই আমরা আত্মীয় স্বজনদের মরদেহ এখানেই কবর দিচ্ছি। নিজেদের নিয়ন্ত্রণ ধরে রাখতে পূর্বাঞ্চলের দজলা নদীর কাছে সুরতা এলাকায় মরিয়া হয়ে লড়ছে আইএস। এর মধ্যেই আন্দালুস ও নাবি ইউনুস সহ আরো বেশ কয়েকটি এলাকা আইএস মুক্ত করার দাবি করে ইরাকি যৌথ বাহিনী। এর মধ্য দিয়ে মসুলের প্রায় 90% অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে তারা। পরিস্থিতি খুবই কঠিন ছিল। সব জায়গায় বিমান হামলা ও সংঘর্ষ চলছিল। আমরা ঘর থেকেই বের হতে পারছিলাম না। সেনাবাহিনী এলাকা আইএস মুক্ত করেছে। এখন আমরা স্বাধীন। এখন আমরা মুক্ত বাতাসে নিঃশ্বাস নিতে পারি। তবে মঙ্গলবার পূর্বাঞ্চলের তাল ইয়াবিসে 2টি বোমা হামলা চালায় আইএস জঙ্গিরা। এতে 1 সেনা ও 14 জন বেসামরিক নাগরিক নিহত হয় বলে জানায় সংবাদ মাধ্যম। তুমুল সংঘর্ষের পর মসুলের দক্ষিণাঞ্চলের ইয়ারিনজা পুনর্দখল করে আরো অগ্রসর হয়েছে ইরাকের বিশেষ বাহিনী। আইএসের নিয়ন্ত্রণে থাকা মসুলের দক্ষিণের শেষ এলাকাটি পুনর্দখল করে দজলা নদীর দক্ষিণ পূর্বাঞ্চলে পৌঁছে গেছে তারা। আমরা এখন দজলা নদীর তীরে অবস্থান করছি। এখান থেকে পশ্চিম দিকে জঙ্গিদের সঙ্গে লড়াইয়ের প্রস্তুতি নিচ্ছি। এরপর দজলা নদী পার হয়ে আমরা ঘাজলাম ঘাটির দিকে এগিয়ে যাব। মৃত্যুর আগ পর্যন্ত আমরা এর লড়াই চালিয়ে যাব। এদিকে জঙ্গিদের তীব্র প্রতিরোধের মধ্যেই উত্তরাঞ্চলের নিনেভে অগ্রসর হয়েছে ইরাকি বাহিনী। আইএসের 4টি প্রধান ঘাঁটি ধ্বংসের পাশাপাশি আল কিন্দি, কায়রাওয়ান এবং আল আরাবি জঙ্গি মুক্ত করে তারা। এই অভিযানে জঙ্গিদের অন্তত 17টি হামলার পরিকল্পনা নস্যাৎ করে প্রায় 25 জন আইএসকে হত্যার দাবি করে ইরাকি বাহিনী। শিরিন আক্তার, সময় সংবাদ। ইয়েমেনের প্রেসিডেন্ট হাদির সমর্থনে সৌদি নেতৃত্বাধীন জোটের হাউথি বিদ্রোহী বিরোধী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত 10,000-এরও বেশি মানুষের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাতিসংঘ। নিহতদের প্রায় অর্ধেকই বেসামরিক নাগরিক এবং তারা সৌদি জোটের বিমান হামলার শিকার বলেও জানানো হয়। সম্প্রতি ইয়েমেন পরিস্থিতি নিয়ে প্রকাশিত সংস্থাটির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়। এতে আরও বলা হয়, পশ্চিমা সমর্থিত সৌদি জোটের এই অভিযানে অসংখ্যবার মানবাধিকার লঙ্ঘন ও যুদ্ধাপরাধের অভিযোগ তোলা হলেও পশ্চিমা রাষ্ট্রগুলোর পক্ষ থেকে এগুলো তদন্তের কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। মেক্সিকোতে কানকুন শহরের একটি নৈশ ক্লাবে বন্দুকধারীর হামলায় 3 নিরাপত্তারক্ষী সহ 4 জন নিহত হয়েছে। ওই ঘটনায় আহত হয়েছে আরো অন্তত 12 জন। এখন পর্যন্ত কেউ হামলায় জড়িত থাকার কথা স্বীকার করেনি। কী কারণে হামলা চালানো হয়েছে সে বিষয়ে এখনো পর্যন্ত কিছু জানা না গেলেও তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। সোমবার স্থানীয় সময় রাত 2টার দিকে ক্যারিবীয় উপকূলবর্তী প্লায়া ডেল কার্মেন রিসোর্টে ব্লু প্যারট নাইট ক্লাবে অতর্কিত হামলা চালায় এক বন্দুকধারী।
সে সময় নৈশ ক্লাবটিতে গানের উৎসব চলছিল। রয়টার্সের প্রকাশিত ছবিতে দেখা যায় জানালা থেকে বন্দুকধারী গুলিবর্ষণ শুরু করলে ক্লাবে আসা মানুষ আতঙ্কিত হয়ে দিক বিদিক ছুটোছুটি করতে থাকে। এ ঘটনায় তীব্র নিন্দা জানানোর পাশাপাশি হতাহতের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সঙ্গীত উৎসবে অংশ নেয়া শিল্পীরা। মেক্সিকোর দক্ষিণাঞ্চলে একটি গাড়ির ভেতর থেকে মস্তকবিহীন 6টি লাশ উদ্ধার করা হয়েছে। সোমবার গুয়েরেরো প্রদেশের চিলপানসিঙ্গো শহর থেকে মৃতদেহগুলো উদ্ধার করে পুলিশ। মস্তকবিহীন লাশগুলো একটি গাড়ির ছাদের ওপর প্লাস্টিকের ব্যাগে পাওয়া যায়। নিহতদের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। এ ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়ে চারপাশে। পুরো ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। একই দিনে চিলাপা শহর থেকে মস্তকবিহীন আরও 4টি লাশ উদ্ধার করা হয়। কী কারণে কারা এ হত্যাকাণ্ড চালিয়েছে সে সম্পর্কে কিছু জানা যায়নি। এ ঘটনার তদন্তে মাঠে নেমেছে পুলিশ। ভারতের উত্তরপ্রদেশে আসন্ন বিধানসভা নির্বাচনে বাবাকে হারিয়ে সমাজবাদী পার্টি সাইকেল প্রতীক পেলেন ছেলে অখিলেশ যাদব। সোমবার সন্ধ্যায় নির্বাচন কমিশনের সিদ্ধান্তের কথা জানানোর পর সমাজবাদী দলের ভাঙন চূড়ান্ত হয়। সমাজবাদী দলের 229 জন এমএলএর মধ্যে 212 জনের সমর্থন রয়েছে মুখ্যমন্ত্রী অখিলেশের দিকে। এছাড়া দলের অধিকাংশ নেতাকর্মীও তার পক্ষে। তাই সব বিচার করে কমিশনের এই সিদ্ধান্ত বলে জানানো হয়। রাজ্যসভার সদস্য রামগোপাল যাদব এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। আগামী দুদিনের মধ্যে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করা হবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী অখিলেশ। এদিকে অখিলেশের বাবা ও ক্ষমতাসীন সমাজবাদী পার্টির প্রধান মুলায়ম সিং যাদব ছেলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। এবারের নির্বাচনে আলাদা প্রার্থী তালিকা ঘোষণা করা হবে বলেও জানান তিনি। ভারতের শিশু ধর্ষণের অভিযোগে আটক এক ব্যক্তিকে 14 দিনের জন্য রিমান্ডে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে সুনীল রাস্তোগি নামে 38 বছর বয়সী ওই দর্জি ব্যবসায়ীকে গ্রেফতারের পর গেল 12 বছরে প্রায় 500 শিশুকে ধর্ষণের কথা স্বীকার করার পর তাকে রিমান্ডে পাঠানো হয়। নিউ অশোক থানায় দুটি যৌন নিপীড়নের অভিযোগের পরিপ্রেক্ষিতে শনিবার দিল্লির কল্যাণপুরীর কদলি গ্রামে অভিযান চালিয়ে সুনীলকে গ্রেফতার করে পুলিশ। এরপর সোমবার পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে গত 12 বছরে 7 থেকে 10 বছর বয়সী শিশুদের ধর্ষণের কথা স্বীকার করে সুনীল। স্কুল থেকে বাড়ি ফেরা শিশুদের বাবার বন্ধুর পরিচয় দিয়ে সে নিপীড়ন চালাতো বলে জানায়। সুনীলের বিরুদ্ধে এ পর্যন্ত 6টি যৌন নিপীড়নের মামলার হদিস পাওয়া গেছে। পাকিস্তানের লাহোরে পারিবারিক সম্মান রক্ষার্থে মেয়েকে হত্যার দায়ে মাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন দেশটির আদালত। সোমবার লাহোরের একটি আদালতে 18 বছর বয়সী তরুণী জিনাত করিমকে নির্মমভাবে হত্যার ঘটনার রায় দেওয়া হয়। জিনাতের মা পারভিন বিবিকে মৃত্যুদণ্ড এবং হত্যার সহযোগিতা করার জন্য ভাই আনিসকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরিবারের অমতে বিয়ে করার কারণে জিনাতের ভাই তাকে বেদম মারধর করত। এক পর্যায়ে মা তার গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন। পারিবারিক সম্মান রক্ষার্থে এ হত্যাকাণ্ড চালানো হয় বলে আদালতে স্বীকার করে পারভিন। ভেনেজুয়েলায় মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতির মধ্যেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী দেশটিতে 3 ধরনের নতুন নোট বাজারে ছেড়েছে সরকার। টাকার মান কমে যাওয়ায় খরচের ক্ষেত্রে জনগণের সুবিধার কথা বিবেচনা করে 500 থেকে 20,000 বলিভার পর্যন্ত 3 ধরনের নোট বাজারে ছাড়া হয়েছে বলে সরকারের পক্ষ থেকে জানানো হয়। সম্প্রতি দেশটিতে 100 বলিভারের নোট বাতিল করা হলে এটি বদলে নিতে ভোগান্তিতে পড়েন ভেনেজুয়েলার জনগণ। এতদিন পর্যন্ত 100 বলিভারই ছিল দেশটির সবচেয়ে বড় অঙ্কের নোট। সন্ত্রাসী কার্যকলাপ ও জাল নোট বন্ধে এবং কালো টাকা রোধে ওই নোট বাতিল করে 500 থেকে 20,000 বলিভার পর্যন্ত 3 ধরনের নোট ছাড়ার পরিকল্পনা করে ভেনেজুয়েলা সরকার। ব্রাজিলের কারাগারগুলোতে ধারণ ক্ষমতার চেয়ে অতিরিক্ত কয়েদি বন্দী থাকার সংঘর্ষ বেড়েই চলেছে। এ অবস্থায় দেশটির প্রেসিডেন্ট মাইকেল টেমার সহিংসতা এড়াতে অতিরিক্ত 30টি কারাগার নির্মাণের ঘোষণা দিয়েছেন। সেই সঙ্গে কারাগারের বিভিন্ন সেলের নিরাপত্তা জোরদারের নির্দেশও দেন তিনি। কারাগারগুলোতে মাত্রাতিরিক্ত বন্দী থাকায় প্রায় রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এবছর ব্রাজিলের কারাগারগুলোতে 3টি দাঙ্গার ঘটনায় অন্তত 140 জন কারাবন্দী নিহত হয়। এছাড়াও পালিয়ে যেতে সক্ষম হয় আরও অনেক কারাবন্দী। কিউবার গুয়ান্তানামো বে থেকে আরও 10 বন্দীকে সরিয়ে ওমানে স্থানান্তরের কথা জানিয়েছে ওয়াশিংটন। সোমবার ওমান কর্তৃপক্ষ নিজ দেশের ওই 10 বন্দীকে গ্রহণ করার খবর নিশ্চিত করেছে। মার্কিন সরকারের বিশেষ অনুরোধে ওই বন্দীদের সাময়িক সময়ের জন্য নিজ দেশে রাখার কথা জানায় তারা।
যুক্তরাষ্ট্রের বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার বন্দি স্থানান্তর বিষয়ক প্রতিশ্রুতি পূরণের অংশ হিসেবে ক্ষমতা হস্তান্তরের আগ মুহূর্তে ওই বন্দীদের সরিয়ে নেওয়া হয়। গত বছর ওই কারাগারে মোট 91 জন বন্দী থাকলেও বর্তমানে এর সংখ্যা 45 জনে নেমে এসেছে। সেখান থেকে 19 জনকে ওবামার বিদায়ের দিন বিনা শর্তে মুক্তি দেওয়া হতে পারে বলে জানায় মার্কিন প্রশাসন। তবে বাকি 26 জন বন্দীর ভাগ্যে কি আছে সে বিষয়ে কিছু জানা যায়নি। এই বন্দী শিবিরকে যুক্তরাষ্ট্রের আদর্শ ও মূল্যবোধের বিরোধী বলে জানিয়ে আসছেন ওবামা। চিলির সান্তিয়াগো ও ভিজুকোয়েন শহরে দাবানল নিয়ন্ত্রণে কাজ করতে গিয়ে দমকল বাহিনীর 3 কর্মকর্তা নিহত হয়েছেন। আহত হয়েছে অন্তত 5 জন। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে সেবা দেওয়া হচ্ছে। দাবানলে ওই এলাকার প্রায় 124 একর জমি ও শতাধিক ঘরবাড়ি পুড়ে গেছে। এছাড়াও রেড অ্যালার্ট জারি সহ সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে আশপাশের মানুষদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। দাবানল নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে দমকল বাহিনী। মেক্সিকোর কোলিমা আগ্নেয়গিরি থেকে আবারও লাভা উদ্গীরণ হতে দেখা গেছে। গেল এক সপ্তাহে এ নিয়ে আগ্নেয়গিরিটিতে তৃতীয়বারের মতো উদ্গীরণ হতে দেখা গেল। সোমবার সকালে ছায়াযুক্ত ধোঁয়ায় ছেয়ে যায় এলাকার পুরো আকাশ। গ্যাস এবং ধোঁয়ায় কুণ্ডলী পৌঁছে যায় ভূমি থেকে প্রায় 12,000 ফুট উপরে। এ অবস্থায় আশপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ দেওয়া ও স্বজনসহ মার্কিন স্পেস এজেন্সি নাসা। ক্যারনান 1934 সালে শিকাগোতে জন্মগ্রহণ করেন। 1972 সালে দ্বিতীয়বার চাঁদে যাওয়ার 3 জনের মধ্যে ছিলেন একজন। তিনি সবশেষ চাঁদে নেমেছিলেন। ওই সময় অ্যাপোলো 17 মিশনের কমান্ডার ছিলেন তিনি। এর আগে 1966 ও 1969 সালে দুবার মহাশূন্যে যান তিনি। এখন পর্যন্ত 12 জন নভোচারী চাঁদে হেঁটেছেন। তাদের মধ্যে 6 জন জীবিত রয়েছেন। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। সুইজারল্যান্ডের দাভোসে শুরু হলো বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলন। বিশেষ অতিথি হিসেবে যোগ দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অভিবাসন নীতি নিয়ে ট্রাম্পের বক্তব্যের ক্ষুব্ধ প্রতিক্রিয়া ইউরোপীয় নেতাদের। বাইরের কারো পরামর্শের দরকার নেই, সাফ জানালেন ওলাদ। মার্কিন দূতাবাস জেরুজালেমে বিশ্বজুড়ে নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা ইইউ এর। পশ্চিম তীরে ইসরায়েলি সেনাদের গুলিতে আরও 1 ফিলিস্তিনি নিহত। এবং কাজাখস্তানে অনুষ্ঠেয় শান্তি সম্মেলনে সিরীয় সরকারের সঙ্গে যোগ দিতে রাজি বিদ্রোহীরা। আসাদ সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখার ঘোষণা ইরানের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। সঙ্গে থাকুন সময়।